আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং সে ওই অর্থে কার্যক্রমে মানে লেজিট কার্যক্রমে সে নাই, এইটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? দেখেন, আওয়ামী লীগ প্রশ্নটা হিস্টোরিক্যাল জায়গা থেকে আমাদেরকে ডিল করা হয়নি এখনো। এক্স্যাক্টলি। অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে, তাদের ভিতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন দেখেন ৭৫-এর আগস্ট আর ২৪-এর আগস্ট কেন ভিন্ন। ৭৫-এর আগস্টে শেখ মুজিব আত্মীয় স্বজন সব সহ বাংলাদেশের মাটিতে ঘরে বসে খুন হয়েছে, কেউ পালায়া যায় নাই। আর ২৪-এর আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালায়া গেছে। নিজের ঘরে মারা গেলে এইটার সিম্প্যাথিটা যে একটা পলিটিক্স হইতে পারে, এইটা বাংলাদেশে ৪০ বছরে প্রমাণ হয়েছে। যে একটা সিম্প্যাথির পলিটিক্স, একটা মন্দিরের রাজনীতি, একটা শোকের রাজনীতি, একটা মেমোরেবেলিয়া, একটা স্মৃতি তৈরি হয়েছে, স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে। শেখ মুজিবকে ঘিরে যে মূর্তি পূজা তৈরি হয়েছে, একটা ভাবমূর্তি তৈরি করছে। শেখ হাসিনাকে দিয়ে সেই ভাবমূর্তির রাজনীতি কোনোদিন তৈরি করা যাবে না। পলাতক সেনা প্রধানকে দিয়ে পৃথিবীতে কোনোদিন রাজ্য বিজয় হয় না। অতএব ফান্ডামেন্টালি ২৪-এর আগস্ট আর ৭৫-এর আগস্টে পার্থক্য আছে। মানে আওয়ামী লীগের ভোটের রাজনীতিতে ফেরার জায়গাতে আগে আওয়ামী লীগ নামক কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে কিনা, এই ব্যাপারে কনক্রিট আন্ডারস্ট্যান্ডিং দরকার। এবং এই ব্যাপারে আমার মধ্যে কোনো, আমার সামান্য হিস্টোরিক্যাল স্টাডিতে ভেতরে আমার ভিতরে কোনো মানে আশঙ্কা নাই আর কি। কোনো একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না, এটার হিস্ট্রি নাই। ইভেন এরশাদ দেখেন, ৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন হয়েছে, এরশাদ কোথায় ছিল? জেলে ছিল, বাংলাদেশে ছিল। সে ৫ সিটে নির্বাচিত হয়ে আসছে। মোস্তফা ভাই তো পার্লামেন্ট কভার করেন বহু বছর। কেন সম্ভব হয়েছে? কারণ সে পালায় নাই। এখন আওয়ামী লীগের লোকরা বলে যে 111-এর সময় তো আমাকে নেত্রী একবার পালাইছিল। এই পালানো আর ২৪-এর পালানোর ভিতরে পার্থক্য আছে। জেল থেকে বাইরে জীবিত পালানো, নিজের স্বেচ্ছায় পালানো, আর একটা হলো তাকে গণ অভ্যুত্থানের মুখে বাধ্য করে পালানো। হাসিনা যদি সিদ্ধান্ত নিত না আমি গণভবনে বসে মরে যাব, তাহলে তার দলটা বেঁচে যাইতো। কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার সংসদের স্পিকার পালাইছে, নির্বাহী বিভাগের প্রধান পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে, তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বাকি দুইটা সহ, আগের দুইটা সহ, তার বাইতুল মোকাররমের খতিব পালাইছে, তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে, সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে। এবং শেখ মুজিব তো পালায় নাই। তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব, এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে। এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না। থার্ড পার্থক্য হচ্ছে, শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো, রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে, তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল। শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই। ক্রিমিনাল সান এবং ডটার্স আছে, তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড, আউট অফ টাচ। শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে, ধানমন্ডিতে বড় হয়েছে, ঢাকায় বড় হয়েছে, রাজনৈতিক পরিবারে বড় হয়েছে। অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে, রাজনীতিকে দেখেছে, বাবাকে যেভাবে দেখেছে, হাসিনার ছেলেমেয়েরা অথবা রেহানার ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই। তারা হাফ বিদেশি অলরেডি, সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শাদী করে বিদেশে সেটেল হয়ে গেছে। তারা কেউ এই মাটিকে ওন করে না। তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে গাই গরু। এখান থেকে গরু দুধ কিনবে, ওইটা দিয়ে ভার্জিনিয়াতে বাড়ি কিনবে, আর মৌজ মাস্তি করবে, জুয়ার আড্ডা বসাবে, টেনিস কোর্ট কিনবে, এগুলো করবে। অতএব এই সকল বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি ইজ এ ডেড পলিটিক্স। আওয়ামী লীগ, শেখ পরিবার পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে, তার কঙ্কাল গণভবনে থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে উৎপাত করে যে, মানে আওয়ামী লীগের উৎপাতের মধ্যে তো আমরা এখনো আছি, এখনো লেজ লড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, কোরবানির সময় গরু জবাই তো দেখছেন, গরু জবাই হয়ে যাওয়ার পরেও কিন্তু হাত পাও লড়ায়, লেজ লড়ায়। আওয়ামী লীগ গত বছর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পলিটিক্যালি কোরবানি হয়ে গেছে। এখন ওরা দেখতেছেন ওই কোরবানি হওয়া গরু লেজ লড়াইতেছে। এইটা হলো আওয়ামী উৎপাত। এইটা একটা সময়ের সাথে পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এটা অ্যাবজর্ব হয়ে যাবে সিস্টেমের মধ্য দিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা বিকল্প কাছাকাছি প্রার্থী খুঁজে নেবে। ৭০-এ মুসলিম লীগ বাংলাদেশে এই অঞ্চলে সবচেয়ে বড় দল ছিল না, সেই দলটা এখন নাই হয়ে গেছে না। 54-এর নির্বাচনে নিজামী ইসলাম পার্টি সবচেয়ে বড় দল ছিল না। শেরে বাংলার কৃষক প্রজা পার্টি দেশের সবচেয়ে বড় দল ছিল না। 46-এ পাকিস্তান সরকারে বেঙ্গলের অ্যাসেম্বলিতে প্রাইম মিনিস্টার হয়েছে যে দল, নাই হয়ে গেছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, রাজনীতি থাকা এবং নাই হয়ে যাওয়ার গ্রাফ আছে। দিন শেষে আপনি মানুষের হৃদয়ে থাকতে পারেন কিনা, রাজনীতি আকারে থাকতে পারেন কিনা। সেই জায়গাতে দিল্লিতে বসে যারা এখন অফিস খুলে মনে করতেছে তারা আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে এই দরজা দিয়ে সেই দরজা দিয়ে বাংলাদেশে পাঠাবে, এটা খোয়াব, স্বপ্ন দেখতে। এই ইস্যুটা আসলে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো ইম্প্যাক্ট হচ্ছে, ওই যে বললাম যে উৎপাত আকারে ইম্প্যাক্ট করবে।
এবং এটা অলরেডি অবজারভেশন হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়। এরা বিএনপির সাথে নেগোসিয়েশন করতেছে, জামাতের সাথে করছে। একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করে আমাদের দর্শকরা জানতে চাইছেন যে অনেকেই বলছে যে ইনক্লুসিভ ইলেকশনের কথা, সেই ইনক্লুসিভিটির ডেফিনেশনটা আসলে আওয়ামী লীগ বাদে। দেখেন ইনক্লুসিভের হিস্ট্রিটা কোথায়। 1909 সালে যখন ব্রিটিশ কলোনিয়ালিস্টরা আপনার ইলেকশনকে ইন্ট্রোডিউস করলো, তখন ভোটার ছিল কারা? ভোটার ছিল যারা ট্যাক্স পেয়ার ছিল, যারা 9 পয়সা থেকে 35 পয়সা পর্যন্ত বছরে ন্যূনতম ট্যাক্স পে করত। তখন প্রশ্ন আসছে যে এইটা তো ইউনিভার্সাল ভোটার সিস্টেম হইল না, সবাই ভোটার না, তো সবাই নাগরিক না, সবাই 18-র পরে হইলো তো ট্যাক্স পেয়ার না। এটা একটা জমিনদারি ভোটার সিস্টেম। জমিনদাররা, তালুকদাররা তারাই হইলো ট্যাক্স দেয়, তারাই হইলো মনোনয়ন দেয় এবং দেয়। সেই আলোচনার কনটেক্সটে হচ্ছে ইনক্লুসিভ আলোচনা আসছে যে শুধুমাত্র কি জমিনদাররা ভোট দেবে, তাহলে তো এই নির্বাচনগুলো ইনক্লুসিভ হবে না। দ্বিতীয় প্রসঙ্গ ছিল আপনার মুসলমান ভোটাররা, মুসলমান প্রার্থীকে ভোট দিত। একটা হিস্টোরিক্যাল আপনি একটা কনটেক্সট বললেন, কিন্তু এখন যে আলোচনা সেখানে কি আমরা ওইভাবেই বিবেচনা করছি? এখন তো ওই সেগ্রিগেশন গুলো নাই। জায়গাতে আসতেছি, মুসলমান ভোটাররা মুসলমান প্রার্থীকে ভোট দিত, হিন্দু ভোটাররা হিন্দু প্রার্থীকে ভোট দিত। 54-এও তাই হয়েছে। 70-এ প্রথমবারের মতো আমাদের ইউনিভার্সাল এবং ইনক্লুসিভ, এই দুইটা প্রসেসের ভিতর থেকে নতুন ইলেকশন পদ্ধতি আসছে। এখন প্রশ্ন হচ্ছে যারা ভোটার তাদের ভোট দেওয়ার কোনো অপশনকে আমরা খর্ব করছি কিনা, যে আওয়ামী লীগকে যারা যেসব অঞ্চলের মানুষরা ভোট দিচ্ছে তারা এবার আর ভোটার থাকতে পারবে না। ভোটার তালিকা হালনাগাদ করবার ক্ষেত্রে কি এমন কোনো বিধান করা হয়েছে? করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনক্লুসিভিটির প্রশ্ন কি 45-এ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি নাৎসিদেরকে, ফ্যাসিস্টদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে কিনা, এটা আলোচনার এজেন্ডা হইতে পারে কিনা? অতএব গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় এই সিন্ডিকেটকে অংশগ্রহণ করতে নেবাটা এটা আলোচনার টপিক হইতে পারে না। এই আলোচনার টপিক মানে হচ্ছে আপনি 24-এর জুনে বাস করছেন, আপনি 24 পরবর্তী বাস্তবতাটা এখনো মেনে নিতে পারেন নাই, এবং সেইটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ট্র্যাজেডি হবে যদি আমরা সেই আলোচনায় ফিরে যাই।